মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার সময় এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি যে প্লেনে বসে পুরা মালদ্বীপের ভিউটাই আমি দেখতে পেয়েছি। আর খুব কাছ থেকেই মালে সিটিটা উপভোগ করতে পেরেছি। এত সুন্দর দৃশ্য আসলে নিজ চোখে না দেখে বিশ্বাসই করা যাবে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকাল সকাল আমাদের ঘুম থেকে একটু আর্লি উঠতে হয়েছে, কারণ 7:30টার সময় আমাদের বোট ছাড়বে। আর আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের একটা বাঙালি ভাইয়া ছিল, তাকে বলেছিলাম যে আমরা সকালে ব্রেকফাস্ট করব না। আসলে সে কোনোভাবে ব্রেকফাস্ট না করে আমাদের ছাড়বে না, তাই আমরা ব্রেকফাস্ট করেই আমরা রওনা দিয়েছি। আমার গায়ে শীতের পোশাকটা দেখে আবার মনে করেন না যে মালদ্বীপেও শীত পড়ে। মালদ্বীপে হচ্ছে দুই ঋতুর দেশ, এখানে গ্রীষ্মকাল আর হচ্ছে বর্ষাকাল। আমরা যেহেতু জানুয়ারি মাসে এসেছি সেহেতু শীতের পোশাকটাই নিয়ে আসছিলাম, আর লাগেজে রাখবো একদমই জায়গা ছিল না, তাই পরেই বের হতে হয়েছে। আর এখানে প্রচন্ড গরম ছিল, পরবর্তীতে খুলে ফেলেছি। আর এইদিকে তো আমার বর বোর্ডে যাওয়ার জন্য যে টিকিটটা কাটা হয়েছে সে সেটা হোটেল রুমে ভুলে রেখে আসছে, তাই আবার হোটেল রুমে যাচ্ছে আনার জন্য। আর এদিকে আমরা জেটির সামনে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আর এত সুন্দর নীল পানি দেখতে দেখতে যাচ্ছিলাম, হয়তো আর কখনোই মালদ্বীপে আসা হবে না, কেন অনেক এক্সপেন্সিভ এই মালদ্বীপ, অনেক খরচ পড়ে। তবুও এসেছি, আসলে ভাগ্য অনেক ভালো যে এত সুন্দর একটা দেশ ঘুরতে পেরেছি, তিনটা দিন এখানে থাকতে পেরেছি। আর ব্রিজের নিচ থেকে যাওয়ার সময় অনুভূতিটা না খুব ভীষণ ভালো ছিল। আর অনেক কাছ থেকে এই মালে সিটিটা দেখতে পারছিলাম। বিশেষ করে ভালো লাগছিল এই মসজিদটা দেখে। এই মসজিদটা এত কাছ থেকে দেখছিলাম কারণ আমরা মালে সিটিতে নামিনি, যাওয়ার সময় খুব সুন্দর সিটিটা নিজ চোখে উপভোগ করতে করতেই যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। মাফুসি আইল্যান্ড থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমাদের বোট ভাড়া পড়েছে দুজনের $50। এখানে বাংলায় টাকা কনভার্ট করলে পরে হচ্ছে 6,000 টাকা। দুইটা দেশ ভ্রমণের জন্য আমাদের প্লেন ভাড়া পড়েছে 1,50,000 টাকা। বাংলাদেশ থেকে মালদ্বীপে যাব, মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবো। টোটাল আমাদের 1,50,000 টাকা খরচ পড়েছে। এয়ারপোর্টে সেই আকর্ষণীয় জায়গাটাই আমরা যেতে পারিনি, আই লাভ মালদ্বীপস, কারণ এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। ওইখানে যদি আমরা যেতাম তাহলে আমরা এই ফ্লাইটটা মিস করতাম, এর জন্য আর যাওয়া হয়নি। মালদ্বীপে আসার পরে কিছু রুপিয়া রেখে দিয়েছিলাম যেটা স্মৃতি হিসেবে রাখবো, কিন্তু অনেক রুপিয়া বেঁচে ছিল। আর আমার বর আমাকে 100 রুপিয়া দিয়েছিল, যেটা বাংলাদেশে টাকায় হয় 700 টাকা। তাই আমি এই টাকাটা দিয়ে বলেছিলাম যে আমাকে কিছু চকলেট এনে দিতে। কিটক্যাট গুলো খেতে অনেক মজা ছিল, আর এই কিটক্যাটের প্যাকেট পড়েছে বাংলাদেশের টাকায় 800 টাকার একটু বেশি। আর এখন আমরা সবাই প্লেনে উঠছি। প্লেনে উঠে একটু শান্তি লাগছিল, একেবারে উইন্ডোরের পাশে বসেছিলাম আর বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে পারবো। কারণ মালদ্বীপে যখন আসি তখন উইন্ডোর সিটটা পেয়েছিলাম না, একটু মন খারাপ হচ্ছিল। এখন ভীষণ ভালো লাগছে যে এত উপর থেকে মালদ্বীপের সৌন্দর্য দেখতে পারবো। এবং মেঘলা আকাশ ছিল না, বৃষ্টি কিছুক্ষণ আগেই পড়েছে, আকাশটা একদমই পরিষ্কার, উপর থেকে সুন্দর ভিউ দেখতে পারছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা শুধু মালদ্বীপেই ঘুরতে যাব, সেইভাবে প্লেনের টিকিট কাটা হয়েছে। তার কিছুদিন পর আমার বর চিন্তা করলো যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুইটা দেশই একসঙ্গে ভ্রমণ করবে, তাই প্লেনের টিকিটটা আমরা ক্যান্সেল করেছি। ক্যান্সেল করে যে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হব সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। মালদ্বীপ থেকে আমাদের বাংলাদেশে আসার কথা ছিল, আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাব, শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবো, সেভাবে প্ল্যান করেই আমরা টিকিটটা পরবর্তীতে কাটি। আমরা মনে করেছিলাম যে হয়তো অল্প কিছু টাকা আমাদের লস হবে, কিন্তু পরবর্তীতে দেখি প্রায় 30,000 টাকার উপরে আমাদের লস হয়েছে। যারা দেশের বাইরে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, কয়টা দেশ একসঙ্গে ভ্রমণ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা প্লেনের টিকিটটা কাটবেন, না হলে আমাদের মতন ক্ষতির সম্মুখীন হবে। আমরা যে প্লেনে করে যাচ্ছিলাম প্লেনটা বিশাল বড় ছিল, আর নাস্তায় দিয়েছিল প্যাটিস আর ছিল জুস। মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট। আর এখন আমরা আছি শ্রীলঙ্কার এয়ারপোর্টে। এয়ারপোর্টটা বেশ ভালোই লাগছিল দেখতে, সব জায়গায় দেখি ফরেনার আর ফরেনার, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট এলিভেটর
দেখেই আমি একটু ভীষণ খুশি হচ্ছিলাম যে এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলবো এবং ভিডিও করব। এদিকে এরামনি একদমই ঘুমিয়ে পড়েছে, কোনোভাবেই উঠছিল না। বাচ্চা সঙ্গে নিয়ে ভ্রমণ করার মজাই আলাদা। সবসময় জন্য বাচ্চা কোলে থাকবে, ঘাড়ে থাকবে ব্যাগ, এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করা একটা মার জন্য কতটা যে কষ্টের সেটা শুধু সেই মাটাই বোঝে। কিছু মানুষের মুখ থেকে শুনতে পাই বাচ্চা নিয়ে দেশ বিদেশে ভ্রমণ করলে বাচ্চার নাকি অনেক কষ্ট হয়, বাচ্চাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। তাদের উদ্দেশ্যেই বলছি, একজন মা কখনোই চায় না তার বাচ্চার কোনোভাবেই কষ্ট হোক, নিজের হাজারো কষ্ট হলেও তার বাচ্চাকে নিজের বুকে আগলিয়ে রাখে। শ্রীলঙ্কার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা বাচ্চা সঙ্গে নিয়ে কিভাবে ট্রাভেল করেছি। ইরামনির এই জায়গাটা ভীষণ ভালো লাগছিল। দরজা খোলার পরেই দেখেন কিভাবে হাত নাড়াচ্ছে, মনে হচ্ছে সে একজন নেত্রী। তার জনতার জন্য সে হাত নাড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছে। শ্রীলঙ্কার একজন স্টাফ আমাদের লাগেজ, ব্যাকপ্যাক সবকিছুই একটা ট্রলিতে করে নিয়ে আসছে। এর জন্য আমার বর খুশি হয়ে তাকে শ্রীলঙ্কার 500 রুপি দিয়েছে। সে এতে টোটালি খুশি হয়নি, আরো টাকা আবদার করছিল। এই হচ্ছে অবস্থা। শ্রীলঙ্কার বিভিন্ন শহর ভ্রমণ করার জন্য প্রথমত প্রয়োজন ছিল আমাদের একটা গাড়ি ভাড়া করার। এর জন্য আমরা একটা এজেন্সির কাছে চলে যাই। আর এই পাশে বেশ কয়েকটা এজেন্সি আছে যারা এই গাড়ির সার্ভিস দিয়ে থাকে। বিভিন্ন ধরনের গাড়ি, আপনি যেই ধরনের গাড়ি চান না কেন তারা সেই ধরনের গাড়ি আপনাকে সার্ভিস দিয়ে থাকবে। গাড়ি ভাড়া নেওয়ার আগেই আমার বর সবকিছু বুঝিয়ে বলতেছিল শ্রীলঙ্কার কোন কোন শহরে আমরা থাকবো এবং শ্রীলঙ্কার কোন কোন পর্যটন স্থানে আমরা ঘুরতে যাব, সবকিছুই তাকে বুঝিয়ে বলা হয়েছে। তারপরে অনেক বেশি ভাড়া চাচ্ছিল আর অনেক বার্গেনিং করে আমরা $400 পর্যন্ত আনতে পেরেছি। 7 দিনের জন্য আমাদের একটা গাড়ি থাকবে, সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই গাড়িকে ইউজ করতে পারবো, যেখানে মন চায় সেখানে যেতে পারবো। আর আমাদের এই গাড়ির জন্য ভাড়া বাবু দিতে হয়েছে বাংলাদেশের টাকায় 47,000 টাকা। এয়ারপোর্টের ভিতর থেকেই একটা সিম নেওয়া হয়েছে, তার দাম পড়েছে 2,500 রুপি। আর এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আর আমাদের ড্রাইভার সাহেব চলে আসছেন। ইনি লাগেজ এবং আমাদের ব্যাকপ্যাক সবকিছুই তুলছিল। 7 দিনের জন্য এই গাড়িটাই এক প্রকার বলতে পারেন আমাদের সংসার, কারণ সকাল থেকে রাত পর্যন্ত এই গাড়িতেই আমাদের থাকতে হবে। এক শহর থেকে আরেক শহরে যেতে হবে। আমরা কোন কোন শহরে থাকবো এবং কোন কোন পর্যটন স্থানে ঘুরতে যাব সবকিছুই এই লিস্টে আছে। এর জন্যই তাকে এই লিস্টটা দিয়ে দিয়েছে। গাড়িতে উঠেই আমরা এই সুন্দর শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এখন আমরা যাব কলম্বো সিটিতে। বাংলাদেশে থাকতেই আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন এজেন্সিতে ফোন দিয়ে গাড়ি ভাড়া করতে চেয়েছি, আর তখন তাদেরকে আমরা কোথায় কোথায় থাকবো এবং ঘুরতে যাব সবকিছুই বলার। তারা প্রতিদিনের জন্য $80 করে চাচ্ছিল। এর জন্য আমরা ভেবেছি শ্রীলঙ্কায় যেই আমরা গাড়ি ভাড়া করব এবং অনেক বার্গেনিং করে গাড়ি ভাড়া করতে হবে। এখন আমরা একটা রেস্টুরেন্টে আসছি দুপুরে খাওয়ার জন্য। অনেক সকালবেলা রওনা দিয়েছি, এর জন্য তেমন কিছু খাওয়া হয়নি। ড্রাইভার সাহেবকে বলে এই রেস্টুরেন্টে নামি আমরা খাওয়ার জন্য। শ্রীলঙ্কায় 7টা দিন ছিলাম ভাইরে ভাই, একটা দিনও আমি মিষ্টির দোকান দেখতে পাইনি এই দোকানটা ছাড়া। শ্রীলঙ্কায় এসে অনেক দধির দোকান বা দইয়ের দোকান দেখতে পেয়েছি, কিন্তু মিষ্টির দোকান এই একটাই আমি দেখেছি। আর এইখানে গ্লাসে খাবার তৈরি করে সুন্দর করে ডেকোরেশন করেছে আপনার বোঝার ক্ষেত্রে যে কোন খাবার দেখতে কেমন হবে। আসলে অনেক সময় খাবারের চেহারা দেখলেই বোঝা যায় কোন খাবারটা কেমন হবে, সেইভাবে এখান থেকে চয়েস করতে হবে। কিন্তু এখান থেকে কোনো খাবারই আপনাকে দিবে না, আপনি চয়েস করে দিবেন সেই অনুযায়ী আপনাকে খাবার তৈরি করে দিবে। এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, কারণ তাদের মেনু দেখেই আমরা বুঝতে পারবো না যে খাবারটা কেমন হবে, এইখানে দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে এসেই দেখি সে মেনু কার্ড দেখছিল কি কি অর্ডার দিবে। তারপরে আমি তাকে বলি যে বাইরে খাবার ডিসপ্লে করে রেখেছে, এখান থেকে দেখলেই আমরা বুঝতে পারবো কোন খাবারটা মজা হবে, এখান থেকে আমরা চয়েস করি চলো। এবং তাকে বলেই আমি সেইখানে নিয়ে যাই যে আমরা এখান থেকে খাবারগুলো চয়েস করে নিই। কিছু জায়গা দেখা যাচ্ছে যে প্ল্যাটার দেওয়া আছে, সেখানে রাইস পছন্দ হয় তার চিকেন পছন্দ হয় না, আমরা পছন্দ অনুযায়ী খাবারগুলো অর্ডার করি। তারপরে আমরা বেশ কিছুক্ষণ বসার পরে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমরা খাবার নিয়েছিলাম
ফ্রাইড রাইস এবং মাশরুম ভেজিটেবল, আর ছিল এখানে চিকেন বারবিকিউ, আরো ছিল ড্রিঙ্কস। এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছিল দুইজনের জন্য। আর এখানে রাইসটা খেয়ে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ শ্রীলঙ্কার রাইসগুলো অনেক শক্ত হয়, যেটা খেতে আপনার খুবই প্রবলেম হবে। আর খাবারগুলো সবকিছুই ভালো ছিল, কিন্তু রাইসটা একটু শক্ত ছিল, এই ছাড়া সবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমাদের গন্তব্য স্থানে আমরা রওনা দিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।